আগের দিন মোটামুটি অ্যানাটমিটা পড়িয়েছিলাম, তারপর হচ্ছে ওই যে অ্যাসিড ফিজিওলজিটাও বলেছিলাম। আজকে মোটামুটি যে ডিজিজগুলো রয়েছে এগুলো সব মানে খুব কমনলি আমরা দেখি, সেই ডিজিজগুলো তাহলে বলে দেবো, ঠিক আছে? তাহলে জিনিসটা হলো গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিজিজ। আছে অনেক কিছু যেগুলো মেন সবসময় আমরা একদম ডে টু ডে প্র্যাকটিসে দেখি, সেইগুলো একটু বলে দেবো ওখানে, ঠিক আছে? তার মধ্যে প্রথমে যেটা আমরা পড়ব গলব্লাডার রিলেটেড। গলব্লাডার যাকে আমরা বলে কি পিত্তথলি, অ্যানাটমিটা বলেছিলাম, আরেকবার বলে দেবো। এখান থেকে মেনলি যে দুটো আমাদের লাগবে বেশি, তার মধ্যে একটা হলো অ্যাকিউট কোলেসিস্টাইটিস, সব বলবো আমি, কোনো চিন্তা নেই। আর একটা হচ্ছে ক্রনিক কোলেসিস্টাইটিস। এবার আসি অ্যানাটমিটা আরেকবার দেখে নিচ্ছি আমরা। লিভার থেকে আসছিল কি হেপাটিক ডাক্ট, এটা রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট, তাহলে হয়ে গেল কমন হেপাটিক ডাক্ট। এখানে ছিল কি সিস্টিক ডাক্ট, এটা গলব্লাডার, তাহলে এটার নাম হয়ে গেল এবার কমন বাইল ডাক্ট। তাহলে এটা ছিল লেফট হেপাটিক ডাক্ট, ঠিক আছে? এইটা হলো রাইট হেপাটিক ডাক্ট, তাহলে এইটা হয়ে গেল কমন হেপাটিক ডাক্ট। এটা হচ্ছে গলব্লাডার একদম জিবি, জিবি বলি আমরা এটাকে। আর এই যে নালীটা, এটাকে বলি আমরা সিস্টিক ডাক্ট। এটা একটা সবসময় মাথায় রাখা দরকার, তাহলে পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। বাট এইটার নাম হয়ে গেল সিবিডি, মানে কমন বাইল ডাক্ট। এবার সিবিডি নিচের দিকে নামছে, এইখানে ছিল আমাদের ডুওডেনাম, এটা হলো ডুওডেনাম, পেট থেকে উপর থেকে নামছে, এটা নিচ দিয়ে পাস করছে করে এখানে হচ্ছে আমাদের প্যাঙ্ক্রিয়াস। এটা হচ্ছে প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয় যেটাকে বলি আমরা। এবার এইখান থেকে আসে প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট, আর এর উপর থেকে আসছে কমন বাইল ডাক্ট। এই দুটো জুড়ে গেল, মানে একসঙ্গে অ্যাটাচ করলো, করে যে জিনিস তৈরি করে এটা বলে প্যাঙ্ক্রিয়াটিক ও হেপাটিক ডাক্ট। তারপরে কি হচ্ছে, এটা ফাইনালি ডুওডেনামে গিয়ে ওপেন হচ্ছে। এবার এটা হলো ডুওডেনাম, পেটের মধ্যেকার অংশ। এবার জিনিসটা কীরকম, যখন উপর থেকে মানে লিভার থেকে, এখানে তো লিভার আছে আমাদের, এটা হচ্ছে লিভার, লিভার থেকে কি হয় অনেকগুলো জিনিস নামে, তার মধ্যে একটা বলে এগুলো বলবো যে লিভার থেকে বাইল সল্ট আসে, মানে লিভার থেকে যে সিক্রেশন আসে সেটাকে বলে আমরা বাইল। তার মধ্যে কি কি থাকে, এটা বাইল সল্ট। এবার কি জানতে হবে না, শুধু আমি যেগুলো দরকার সেগুলোই মেনশন করব, ঠিক আছে? একটা বাইল সল্ট থাকে, নাম কি জানার দরকার নেই, বাইল সল্টগুলোর কাজ কি সেটা আমরা পরে আসবো। তার মধ্যে বাইল তো অবশ্যই থাকে, তার মধ্যে যেটা বলেছিলাম বিলিরুবিন, বিলিরুবিন নামতে থাকে। এবং এই যে লিভার এবং লিভার থেকে যে সিক্রেশনগুলো আসে, এখানে কিন্তু কোনো এনজাইম থাকে না, নো এনজাইম, মানে কোনো রকম কোনো উৎসেচক থাকে না। এবার এই যে প্যাঙ্ক্রিয়াস, এটা প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট, প্যাঙ্ক্রিয়াস থেকে কি হয় এই সিক্রেশনগুলো নামে। এবারে সিক্রেশনগুলো এদিক থেকে আসছে, তাহলে উপর থেকে কি নামছে বাইল, বাইল সল্ট আছে, বিলিরুবিন আছে, আর এখান থেকে আসছে প্যাঙ্ক্রিয়াটিক জুস, এটাকে বলে আমরা প্যাঙ্ক্রিয়াটিক জুস। এই প্যাঙ্ক্রিয়াটিক জুসেই কে থাকে, সমস্ত রকম এনজাইমগুলো থাকে। এই প্যাঙ্ক্রিয়াটিক জুসে কে থাকে, অল এনজাইমস। অল এনজাইমস বলতে ওই এনজাইমসগুলো যেগুলো হচ্ছে ফুড ডাইজেশনে হেল্প করবে। তার মধ্যে প্রোটিন ডাইজেস্টিং এনজাইম আছে, ফ্যাট ডাইজেস্টিং এনজাইম আছে, কার্বোহাইড্রেট ডাইজেস্টিং এনজাইম। কারণ আমরা যে মেন খাবার কি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তাহলে খাবারগুলোকে ভাঙতে হবে, ছোটো ছোটো মলিকিউলে কনভার্ট করতে হবে, তাহলে সেগুলোকে কনভার্ট করার জন্য এনজাইমগুলো এখানে রয়েছে। এবং মজার ব্যাপারটা হচ্ছে
যখন প্যাঙ্ক্রিয়াস থেকে এনজাইমগুলো সিক্রেশন হয় ইনঅ্যাক্টিভ থাকে, ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। তাহলে প্যাঙ্ক্রিয়াস থেকে যে এনজাইমগুলো সিক্রেশন হচ্ছে সেগুলো কি ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় থাকে। মানে হচ্ছে যতক্ষণ ওরা প্যাঙ্ক্রিয়াসের ভেতরে আছে ততক্ষণ এনজাইমগুলো কাজ করতে পারে না। তাহলে প্যাঙ্ক্রিয়াটিক ডাক দিয়ে এনজাইমগুলো এখানে আসে, এতে বাইল আসে। এবার এই যখন বাইলের সংস্পর্শে এসে এখানকার যে অ্যালকালাইন পিএইচ আছে তখন এনজাইমগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। মানে যতক্ষণ প্যাঙ্ক্রিয়াসে এনজাইমগুলো আছে ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, যখন ওরা ইন্টেস্টিনে চলে আসে এনজাইমগুলো এইখানে এসে এনজাইমগুলো অ্যাক্টিভ হয়, সক্রিয় হয়। তার কাজটা কি, তখন কি করবে, কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটকে ডাইজেশন করবে। এটা হলো একদম সিম্পল ফিজিওলজি। এবার হচ্ছে এই যে বাইল সল্ট, এগুলোর কাজ কি, এগুলোর কাজটা কি? এগুলোর কাজটা হচ্ছে বেসিক্যালি এই যে আমরা খাবার খাচ্ছি, যখন আমরা খাবারটা খাই সেটা তো অনেক বড় বড় মলিকিউল। এবার আমি যদি আপনাকে এরকম বলে খুব বড় জিনিস ধরিয়ে দিলাম ভাঙার জন্য, ভাঙাটা কষ্টকর হবে। এবার আমি কি করলাম, বড় জিনিস সেটা টুকরো টুকরো করে দিলাম, এবার বললাম আরও টুকরো টুকরো করুন, তাহলে আপনার কি হবে, কাজটা সহজ হয়ে যাবে। এই বাইল সল্ট বা বাইলগুলো বেসিক্যালি যেটা করে, এই যে আমরা খাবারের মধ্যে বড় বড় লিপিড মলিকিউলগুলো খাই, মানে ফ্যাট যেগুলো, কি করে বাইল সল্টগুলো ওগুলো ভেঙে ছোটো ছোটো কণায় পরিণত করে দেয়। মানে এত বড় একটা মলিকিউল ছিল, বাইল সল্ট কী হলো, ফ্যাটটাকে ভেঙে ছোটো ছোটো কণায় পরিণত করে দেবে। তারপরে কি হবে, ওই ছোটো ছোটো কণাগুলোর উপরে এনজাইমগুলো এসে তখন আরও ছোটো ছোটো করে দেবে। মানে এনজাইমের কাজটাকে সহজ করে দিচ্ছে বাইল কোনো ডাইজেশন করছে না, কোনো মলিকিউল কিচ্ছু করছে না, শুধুমাত্র একটা বড় টুকরোকে, মানে ধরুন আর চিজ খেয়েছি আমরা, যে আমরা পনির খাই, এটা বড় টুকরো একটা ধরুন, ঠিক আছে, বাইল কি করলো, এগুলোকে ছোটো ছোটো কণায় পরিণত করে দিল, এটা ভেঙে ছোটো ছোটো টুকরো করে দিল একদম ভেঙে। এটা হচ্ছে কার কাজ, বাইল বা বাইল সল্টের কাজ। এনজাইম তখন কি করবে, এগুলোকে আবার ভেঙে একদম যে সিম্পলেস্ট মলিকিউল ফ্যাট এবং গ্লিসারলে কনভার্ট করবে। তাহলে সেই জন্য বললাম এখানে কোনো এনজাইম থাকে না। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এরপরে যখন আমরা জিনিসগুলো পড়বো তখন কাজে লাগবে, ঠিক আছে। এই অবধি বোঝা গেছে, কোনো সমস্যা নেই। তাহলে সবসময় মাথায় রাখবেন যে প্যাঙ্ক্রিয়াস থেকে যে এনজাইমগুলো সিক্রেশন হচ্ছে নিষ্ক্রিয় থাকে, ইনঅ্যাক্টিভ থাকে, প্যাঙ্ক্রিয়াসের মধ্যে কাজ করে না। যে ডুওডেনামে চলে আসলো, উপর থেকে বাইল আসছে, এখানে অ্যালকালাইন পিএইচ, তখন এনজাইমগুলো অ্যাক্টিভেট হয়ে যায়, তখন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটকে একদম সিম্পল থেকে সিম্পলেস্ট ফর্মে ডাইজেশন করে দেয়। এটা হলো একদম বেসিক জিনিস। এই ছবিটা বারবার আসবে। এটা হলো কমন হেপাটিক ডাক্ট, এটা হলো সিস্টিক ডাক্ট, এটা গলব্লাডার, তারপর হলো কমন বাইল ডাক্ট, নিচের দিকে নামছে, এদিক থেকে আসছে প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট, ফাইনালি ওপেন হচ্ছে ডুওডেনাম। উপর থেকে শুরু করে, তার এটা হলো গলব্লাডার, যেটাকে আমরা বলি পিত্তথলি। গলব্লাডারের কাজ কি? গলব্লাডারের কাজ হচ্ছে এই যে উপর থেকে বাইল সল্ট বা বাইল অ্যাসিডগুলো কি করে, এখানে টেম্পোরারিলি স্টোর থাকে। মানে বাইল সল্ট বাইলগুলো আসছে এখানে, এখানে কি হয়, টেম্পোরারি স্টোর থাকে। তার কারণটা হচ্ছে এখানে যতক্ষণ জমা থাকে ততক্ষণ এটা কনসেন্ট্রেশন, মানে জলটাকে ফ্যানটা শুষে নেই, কনসেন্ট্রেশন হলো, তারপর কি হয়, গলব্লাডার কন্ট্রাকশন করে, তখন এটা আবার নিচের দিকে নামতে শুরু করে। এটা হলো নর্মাল কাজ। তাহলে গলব্লাডারে এমনি বিশেষ কোনো কাজ নেই, শুধুমাত্র বাইলটাকে টেম্পোরারি বা অল্প সময়ের জন্য জমা রাখতে সাহায্য করে, কিছুটা কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব বাড়ে, তারপরে ফাইনালে নিচের দিকে নেমে আসে। এটাই গলব্লাডারের কাজ, আর কোনো কাজ নেই। এবার এখান থেকে চলে আসবে, আমরা খুব জানি গলব্লাডার স্টোন হয়ে গেছে, মানে পিত্তথলিতে পাথর হয়ে গেছে। জিনিসটা কি, অনেকে ভাবে পাথরটা কি করে, এটা অনেকেই জানতে চায় যে পাথরটা গলব্লাডারে কি করে তুই, তাহলে কি আপনি পাথর খেয়ে নিয়েছিল, পাথরটা পেটের ভিতরে চলে গেছে, সেটা কিন্তু নয়। পাথর খেলে সেটা পেটের মধ্যে যায়, এটা তো পেট থেকে বেরিয়ে যাবে, কোনো মতে গলব্লাডারে আসবে না। তাহলে প্রশ্ন হলো যে গলব্লাডারের পাথরগুলো তৈরি হয় কিভাবে? অনেক রকম মেকানিজম আছে, তার মধ্যে এবার দেখুন চলে আসুন, এই যে আমরা বাইল বলছিলাম এতক্ষণ থেকে, বাইলটা কোত্থেকে আসে, লিভার থেকে আসছে। তাহলে এখান থেকে বাইল আসলো, বাইল এখানে জমা হচ্ছে। বাইলের মধ্যে অনেক রকম জিনিস থাকে, তার মধ্যে একটু আগে বললাম যেটা বাইল সল্ট থাকে, কোলেস্টেরল থাকে, এই দুটো এখানে মেনলি আমরা বলি, বাকিগুলো না জানলে বলবে। এই বাইল সল্ট কি করে, এই যে বাইলের যে কম্পোজিশন, মানে বাইল সল্ট কোলেস্টেরল একটা মোটামুটি রেশিও থাকে, মোটামুটি হচ্ছে নর্মালি কি হয় যে বাইল সল্টটা অনেক বেশি থাকে অ্যাজ কম্পেয়ার টু দ্য কোলেস্টেরল। বাইল সল্ট কী করে, কোলেস্টেরলটাকে ডিজলভ করে দেয়, মানে শক্ত হতে দেয় না, ডিজলভ করে দেয় বা জমা হতে দেয় না।
তাহলে নর্মাল বাইলের কাজটা হচ্ছে বাইল সল্ট কি করে, কোলেস্টেরলকে ডিজলভ করে। তাহলে বাইল সল্টের কাজটা হচ্ছে এই যে কোলেস্টেরল ডিজলভ করে দেয়। তাহলে কোলেস্টেরলগুলো কখনো ক্রিস্টাল ফর্ম করতে পারবে না। এবার যারা খুব ফ্যাট খাবার খায়, মানে রিচ খাবার খায়, স্পাইসি ফুড খায়, খুব মোটা সোটা, অর্থাৎ লাইফস্টাইল একদম ভালো না, স্পাইসি ফুড বেশি খাচ্ছে, রিচ খাবার বেশি খাচ্ছে, ফাস্ট ফুড বেশি খাচ্ছে, বাইরে বেশি খাবার খাচ্ছে, বা আরও অনেক কারণ আছে, তার তখন দেখা যায় যে বাইলের মধ্যে বাইল সল্টের পরিমাণটা অনেক কমে যায়। তাহলে বাইল সল্ট কমে গেলে কী হবে, কোলেস্টেরলটা ডিজলভ করতে পারবে না। তাহলে যখন ওই বাইলের মধ্যে বাইল সল্টটা একদম কমে গেছে, মানে অনেক কমে যায়, এটা রেশিও আছে, এটা নর্মাল রেশিওটা হচ্ছে মোটামুটি ওই 25:1 বা কেউ 30ও বলে থাকে, এটা মোটামুটি 30 মানে তার মানে কি দেখো বাইল সল্টটা অনেক কমে গেছে, মানে যে বাইল সল্ট কোলেস্টেরল মলিকিউলগুলোকে ডিজলভ করছিল তার পরিমাণটা কমে গেছে। এই বাইলটাকেই বলি আমরা কি লিথোজেনিক বাইল। লিথোজেনিক বাইল, লিথো মানে কি স্টোন, আর জেনিক মানে যে জেনেসিস করতে পারে, তৈরি করতে পারে, মানে হচ্ছে মানে বাইল সল্ট আর কোলেস্টেরল রেশিওটা, এটা যে 25 থাকে তাহলে এটা 1 থাকে, আর রেশিও বললাম একটা, ঠিক আছে। মানে বাইল সল্ট তার মানে কি, বাইল সল্ট 25 গুণ থাকলে কোলেস্টেরল 1% আছে, খুব সমস্যা 1 ভাগ। তাহলে কি হবে, বাইল সল্টটা কোলেস্টেরলকে ডিজলভ করে দেবে। যদি কোনো কারণে বাইল সল্টের পরিমাণটা কমে যায়, 25 থেকে কমে 13তে চলে এসছে বা আরও কমে গেছে, এটা ক্রিটিক্যাল ভ্যালু বলা হয়। মানে বাইল সল্টটা একদম কমে গেছে, কোলেস্টেরল আছে, তাহলে কি হবে, ওই বাইলটা কোলেস্টেরলকে ডিজলভ করতে পারবে না। ওই বাইলটাকে বলি আমরা লিথোজেনিক বাইল, মানে যে বাইলটা স্টোন ফর্মেশন করতে পারে। তার মানে কি হলো, যে বাইল সল্ট কমে গেল কোলেস্টেরল ডিজলভ করতে পারবে না, এবার কোলেস্টেরল ডিপোজিট হতে শুরু করবে, ওই জমতে 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 একটা সময় পাথরে পরিণত হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়। তাহলে গলব্লাডার যে স্টোনগুলো আমরা পাই তার মধ্যে ম্যাক্সিমামে কি থাকে, কোলেস্টেরল স্টোন থাকে। মানে যদি আমরা গলব্লাডার স্টোনের কম্পোজিশন থেকে আরও অনেক রকমের গল স্টোন হয়, তার মধ্যে একটা হচ্ছে কোলেস্টেরল স্টোন। তার মেকানিজমটা হচ্ছে এইটা, যে বাইল সল্ট কমে যাওয়ার কারণে কোলেস্টেরল ডিজলভ করতে পারেনি, কোলেস্টেরল জমতে 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 কী হয়েছে, এখানে স্টোনে কনভার্ট হয়ে গেছে। সেটা সিঙ্গেল হতে পারে বা অনেকগুলো হতে পারে, ঠিক আছে। তো এইটাই মানে এইভাবেই কোলেস্টেরল স্টোনগুলো তৈরি হয়। আরও কিছু কজ আছে, সেগুলো আপনাদের এখন বোঝানো মুশকিল, বা না জানলেও চলবে, এইটা অন্তত জানলেই আপনাদের কাজ চলে যাবে। যে অন্তত একটা জিনিস জানলেন যে গলব্লাডার স্টোনগুলো কী করে তৈরি হয়, সিম্পলি হচ্ছে বাইল সল্টের পরিমাণটা কমে গেছে, কোলেস্টেরলকে ডিজলভ করতে পারছে না, কোলেস্টেরল জমতে 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 স্টোনে কনভার্ট হয়ে যাচ্ছে, বাস, একদম সিম্পল। এত কিছু পরে মনে না রাখলেও চলবে, একটাই কথা মনে রাখবেন যে গলব্লাডারে কোলেস্টেরল স্টোন হয়, এটা মনে রাখলেই চলবে, ঠিক আছে। এবার যখনই গলব্লাডার স্টোন হয়ে গেল, এবার দেখুন এদিক থেকে বাইলগুলো নাম ছিল বাইল সল্ট, সব নামবে, বিলিরুবিনে ছিল বাইল সিক্রেশনে, বিলুর নিচের দিকে নেমে যাবে। এবার লোকের একটা ভুল ধারণা থাকে যে গলব্লাডার স্টোন হলে জন্ডিস হয়, জন্ডিসটা হবে না। কেন হবে না, যে এখান লিভার থেকে যখন বিলিরুবিন নামছে সে তো নেমে নিচের দিকে নর্মালি চলে গেল, তাহলে বাধা দেওয়ার কি না, এখানে তো কনসেন্ট্রেশন হচ্ছিল না, সেটা আলাদা ব্যাপার। মানে এই রাস্তাতে যদি যখন স্টোন এসে যাবে, যেটাকে আমরা সিবিডি স্টোন বলি, মানে স্টোন ইন দ্য কমন বাইল ডাক্ট, তাহলে কমন বাইল ডাক্টে যদি স্টোন এসেছে তাহলে অবস্ট্রাকশন বা বাধা হবে, তখনই কিন্তু জন্ডিস হবে। অনেক সময় হয় যে গলব্লাডার স্টোন হয়ে গেছে আর সিবিডিতে স্টোন হয়ে গেছে, সেক্ষেত্রে পেশেন্টের কিন্তু জন্ডিস থাকবে। বা এরকম হতে পারে যে গলব্লাডার স্টোন ছিল, অনেক সময় কি হয়, স্টোনটা এখান থেকে স্পিলেজ করে বেরিয়ে চলে সেখানে আটকে গেল বা এখানে থাকবে, তাহলে সেক্ষেত্রে কী হবে, যে বিলিরুবিন নিজের থেকে নামতে একটু বাধা পাবে, তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিস হবে। তাহলে শুধুমাত্র যদি গলব্লাডার স্টোন থাকে সেটা কিন্তু জন্ডিস করবে না। যদি শিবিরেতে আলাদা করে স্টোন ফর্মেশন হয় বা গলব্লাডার থেকে কোনো কারণে বেরিয়ে স্পিলেজ করে চলে আসলো, সেক্ষেত্রে একটা অবস্ট্রাকশন হবে, সেক্ষেত্রে জন্ডিস থাকবে। তাহলে সিবিডিতে যতক্ষণ এই পাথরের যতক্ষণ না কোনো বাধা থাকবে, অবস্ট্রাকশন থাকবে, ততক্ষণ কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিসটা হবে না। আগের দিনে বলেছিলাম জন্ডিস 3 রকমের হয়, তার মধ্যে একটা ছিল অবস্ট্রাকটিভ জন্ডিস, মানে এই পাথওয়েতে এই যে একদম মানে কমন হেপারিক ডাক্ট থেকে শুরু করে কমন বাইল ডাক্ট এবং এখানে এই পর্যন্ত এই অবধি যদি কোনো অবস্ট্রাকশন না থাকে, তাহলে নর্মাল হবে। যদি এখানে কোনো অবস্ট্রাকশন বা বাধা থাকে তাহলে সেক্ষেত্রে অবস্ট্রাকটিভ জন্ডিস হবে, কারণ বিলিরুবিন নামতে পারবে না, তাহলে ব্যাক করে ব্লাডে ফিরে যাবে, সেটাকে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস বলি। তো বলার উদ্দেশ্য হচ্ছে এখানে একটাই, যে শুধুমাত্র গলব্লাডার স্টোন থাকলে কিন্তু জন্ডিস হবে না, মানে অবস্ট্রাকটিভ জন্ডিস হবে না। যদি সিবিডিতে কোনো স্টোন থাকে, বা এরকম অনেক সময় হয়, যদি এখানে বড় একটা স্টোন হয়ে গেল, ঠিক আছে, তাহলে কি করবে, যে ছবিটা যদি এরকমভাবে আমি আঁকি,
এমন একটা বড় স্টোন ছিল, যে স্টোনটা কি হয়, এই সিবিটিকে কম্প্রেস করে দিচ্ছে। স্টোনটা এত বড় হয়ে গেছে যে সিবিটিকে কম্প্রেস করে দিয়েছে। তাহলে কি হবে, তাহলে জায়গাটা ছোট হয়ে যাবে, ন্যারো হয়ে যাবে, বিলিরুবিনটা নামতে পারবে না, সেক্ষেত্রে অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে। ঠিক আছে, এই অবধি বোঝা গেল কিনা বলুন। তাহলে কারো গলব্লাডার স্টোন হয়ে বসে আছে, হয়তো আমারই হয়ে আছে, আমি জানি না, এখন অনেকদিন ইউএসএ করাইনি, এখনো পর্যন্ত কিন্তু কোনো ব্যথা শুরু হয়নি। তাহলে তখন আমরা কি বলি, অ্যাসিমটমেটিক, মানে গলব্লাডার স্টোন হয়ে আছে বাট এখনো কোনো সিমটম শুরু হয় না, হতে পারে কালকে 10 দিন 1 মাস পরে ব্যথা শুরু হবে। ঠিক আছে, তাহলে যখন ব্যথাটা শুরু হয় তখন যে কন্ডিশনটা আসে সেটাকে আমরা বলি কোলেসিস্টাইটিস। কোলেসিস্টাইটিস, কোলে মানে হচ্ছে কি গলব্লাডার, মানে কোলেসিস্টো, অ্যাকচুয়ালি কোলেসিস্টো কথাটার মানে হচ্ছে, কোলেসিস্টো কথাটার মানে হচ্ছে গলব্লাডার, আর আইটিস কথাটার মানে হচ্ছে ইনফ্লামেশন বা প্রদাহ। তাহলে গলব্লাডার যদি ইনফ্লামেশন হয়ে যায় সেটাকে বলি আমরা কোলেসিস্টাইটিস। এই কোলেসিস্টাইটিস সবসময় স্টোন থেকে নাও হতে পারে, সিম্পল অন্য কোনো একটা ইনফেকশন হলো, গলব্লাডার ইনফ্লামেশন হয়ে গেল, বা গলব্লাডার স্টোন আছে অনেকদিন ধরে আছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হলো, ইনফ্লামেশন করলো, কোলেসিস্টাইটিস হলো। তাহলে এই যে, আর যেটা হঠাৎ করে শুরু হয়, মানে যে জিনিসটা ধরুন আজকে এখন ঠিক আছে 1 ঘন্টা 2 ঘন্টা পর হঠাৎ করে পেন আর আমার ব্যথা শুরু হলো, তো যখন কোনো ডিজিজ হঠাৎ করে শুরু হয় তাকে আমরা বলি অ্যাকিউট, সাডেনলি একদম হঠাৎ করে, সেটাকে বলে আমরা অ্যাকিউট। আর আরেকটা আছে ক্রনিক। ক্রনিক মানে কি, কোনো একটা ডিজিজ অনেক দিন ধরে চলছে, আমার গলব্লাডারের ব্যথাটা অনেক দিন ধরে চলছে, সেটা তখন আমরা ক্রনিক বলবো আমরা। ঠিক আছে, তাহলে অ্যাকিউট মানে হচ্ছে, সবসময় মেডিকেল সায়েন্সে দেখবেন যে কোনো ডিজিজকে আমরা ডেসক্রাইব করতে দুটো কথা ব্যবহার হয়, একটা হলো অ্যাকিউট, একটা হলো ক্রনিক। অ্যাকিউট মানে যেটা সাডেনলি হঠাৎ করে হয়েছে, আর ক্রনিক মানে যেটা অনেক দিন ধরে আছে, বহুদিন ধরে সমস্যায় ভুগছি আমি, সেটাকে বলি আমরা ক্রনিক। ক্রনিক ইলনেস, অনেক দিন ধরে ভুগছি আমি। এবার এই যেটা আমরা বললাম কোলেসিস্টাইটিস, মানে হচ্ছে গলব্লাডারে ইনফ্লামেশন হয়ে গেছে, সেটা দুরকম হতে পারে, যেটা একটু আগে বললাম। তাহলে কোলেসিস্টাইটিস মানে গলব্লাডারে ইনফ্লামেশন, এটা দুরকম হয়, একটা স্টোন থেকে হতে পারে, তো সেটাকে বলে আমরা ক্যালকুলাস কোলেসিস্টাইটিস। ক্যালকুলাস কথাটার মানে হলো পাথর বা স্টোন। ক্যাল কথাটা বলে আমরা, ক্যালকুলাস কথাটার মানে হচ্ছে কি স্টোন বা পাথর। একটা হলো ক্যালকুলাস, আর যদি আমরা বলি ক্যালকুলাই তাহলে মাল্টিপল, অনেকগুলো, মানে প্লুরাল নাম্বার যেটাকে বলি। তাহলে ক্যালকুলাস মানে সিঙ্গেল পাথর, আর যদি বলে ক্যালকুলি, যদি বলে মাল্টিপল ক্যালকুলি, এরকম লেখা থাকে যে সিঙ্গেল ক্যালকুলাস, গলব্লাডারে একটা পাথর আছে, যদি অনেকগুলো থাকে তাহলে মাল্টিপল ক্যালকুলি। ক্যালকুলি মানে প্লুরাল নাম্বার, অনেকগুলো বোঝাতে ব্যবহার করা হয়। হ্যাঁ, আর লেখা থাকে, তো সেই জন্য তো বোঝানোর চেষ্টা করছি যাতে মাথাগুলো ঢুকে টার্মগুলো, আমি তো ওইভাবে পড়াচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আমরা তো সিঙ্গুলার প্লুরাল নাম্বার, এক বচন আর বহু বচন, সিম্পল। যখন আমি একটা পেন বলি অনেক পেন্স বলি, ওই রকম ভাবে। হ্যাঁ, অনেকগুলো। তো ক্যালকুলাস মানে একটা পাথর, আর যখন বলছি ক্যালকুলি মানে অনেকগুলো পাথর। রিপোর্ট এরকম লেখা থাকে সিঙ্গেল ক্যালকুলাস ইন দ্য গলব্লাডার, আর অনেকগুলো লেখা থাকে মাল্টিপল ক্যালকুলি, মানে যখন অনেকগুলো তখন ক্যালকুলি বলি আমরা, জিনিসটা এটাই, আর কিছু না। আর একটা হচ্ছে যে গলব্লাডার স্টোন না থাকলেও অন্য কোনো কারণে গলব্লাডার ইনফ্লামেশন হতেই পারে, তো সেটাকে বলে আমরা ক্যালকুলাস। মানে কি অ্যাবসেন্ট বা নেই, আর ক্যালকুলাস মানে পাথর, মানে পাথর ছাড়াও যদি গলব্লাডারে ইনফ্লামেশন হয় সেটাকে বলি আমরা ক্যালকুলাস কোলেসিস্টাইটিস। এটা বোঝা গেল, ক্যালকুলাস অ্যাক্যালকুলাস মানে যদি গলব্লাডার স্টোন থেকে ইনফ্লামেশন হতে পারে, ব্যথা হবে। আরেকটা হয় অ্যাক্যালকুলাস মানে স্টোন নেই বাট গলব্লাডার ইনফ্লামেশন হয়ে গেছে, হতেই পারে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়েছে, ইনফ্লামেশন হয়ে গেছে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। কারণ সবসময় গলব্লাডার স্টোন থাকলেই ইনফ্লামেশন হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, এটাই যদি বেশি হয় এটা কম হয় তুলনামূলক। এবং দুটোরই পেশেন্ট কি করে আসে, আপার অ্যাবডোমিনাল পেন নিয়ে আসে এই জায়গায়, এটা রাইট আপার কোয়াড্রেন্ট বলি আমরা। এটা যদি আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটি হয়, এটা এটা হচ্ছে আমার ডায়াফ্রাম, এখানে লিভার থাকে, এখানে গলব্লাডার থাকে, এখানে যদি হয় তাহলে কি হয়,
এটাকে বললাম রাইট আপার কোয়াড্রেন্ট, মানে পেটের ডান দিকের যে অংশটা এইটা, এইখানে প্রচণ্ড পেন শুরু হয়। কারো এই জায়গাটা পেন থাকে, অনেক সময় পেনটা অ্যাকচুয়ালি গলবাটা সবসময় একই পজিশনে থাকে না, তো কারো ব্যথাটা এখন পিছন দিকে শুরু হয়। তো এই রিজিয়নটাই ব্যথা হলে আমরা প্রথমে যেটা আমাদের মাথায় আসে যে গলবাটার স্টোন বা ইনফ্লামেশন বা কোলিসিস্টাইটিস হয়েছে কিনা, এটা সবসময় মাথায় রাখবেন। যে রাইট আপার কোয়াড্রেন্টে পেন হচ্ছে, সেটা এই জায়গাটা হতে পারে, এবং এই পেটের এই জায়গাটা একদম সবথেকে উঁচু, এটাকে আমরা এপিগ্যাস্ট্রিক রিজিয়ন বলি। এই যে পেটের সবথেকে উঁচু অংশটা, এটাকে আমরা বলি এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। এপি মানে কি একদম উপরে, গ্যাস্ট্রিক মানে গ্যাস্ট্রো বা অ্যাবডোমেন, এপিগ্যাস্ট্রিক রিজিয়ন বা স্টোমাকের উপরের রিজিয়ন। অনেক সময় কি হয়, পেশেন্ট এসেই বলবে ফোন করে ডাক্তারবাবু আমার বুকে ব্যথা হচ্ছে, আসুন বললে এখানে ব্যথা হচ্ছে, আর এটা বুক না, এটা পেটের না, আমরা পেট না, আমার তো বুকে ব্যথা হচ্ছে। আমি তখন এটা আপনি বলছেন বুক, এটা বুক না, এটা পেটের অংশ, সব থেকে উঁচু অংশ, এবং রিজিয়নটাকে বলে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। এবং ম্যাক্সিমাম পেশেন্টই গলব্লাডার স্টোনের এই জায়গাটা পেন বা জ্বালা নিয়ে আসে, পেন রিলিফের মেডিসিন দিতে হয়। আর ডায়াগনোসিস আমরা কীভাবে করি, প্রথমে তো পেশেন্ট ব্যথা নিয়ে আসবে, ব্যথার ওষুধ, অনেক সময় ভমিটিং থাকে। আর অনেক সময় কি হয় যে গলব্লাডারটা কি, যে আমাদের নিচে কি ডায়াফ্রাম আছে, তার নিচে গলব্লাডার আছে, তো ডায়াফ্রামটাকে অনেক সময় কি স্টিমুলেট করে ব্যথাটা অনেক সময় এইখানে বোঝা যায়, বা এখানেও ব্যথা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে দেখা যায় যে আমাদের যে রাইট শোল্ডার আছে, টিপ অফ দ্য শোল্ডার, এখানেও ব্যথাটা অনেক সময় ফেল্ট হয়, খুব কম ক্ষেত্রে কিন্তু হয় অনেক সময়। তো যখনই ডায়াফ্রাম ইরিটেট হয়, ফ্রেনিক নার্ভ দিয়ে সাপ্লাই, এখানে সেম সাপ্লাই আছে, এগুলো জাস্ট মানে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। অনেক সময় কি হয়, পেশেন্টকে আমরা বোঝাতে পারি না যে এটা কেন হচ্ছে, বলে এখানেও ব্যথা হচ্ছে, মানে এখানকার ব্যথাটাও কিন্তু গলব্লাডার স্টোনের জন্যই ব্যথাটা হচ্ছে। ডায়াফ্রাম ইরিটেট হচ্ছে, ডায়াফ্রামের যে নার্ভটা সাপ্লাই করেছে, নার্ভের সাপ্লাইটা এখানেও আছে, তাহলে এখানেও ব্যথাটা ফেল্ট হবে, অনুভূত হবে, এটা রেফার্ড পেন বলি আমরা। ওগুলোতে আমি যাচ্ছি না, বোঝানোর চেষ্টা করলাম খালি। তাহলে এটা হলো, তাহলে পেন রিলিফ। আরেকটা কিছু সাইন থাকে, এই জায়গাটা হাত রেখে যদি আমরা পেশেন্টকে জোরে, ধরুন এই জায়গাটা এভাবে হাত রাখবো আমরা, পেশেন্টকে জোরে শ্বাস নিন, যখনই শ্বাস নেবে হাতে গলব্লাডার টাচ করবে, তখন প্রচণ্ড ব্যথা হয়, পেশেন্ট একদম আটকে উঠবে, শ্বাসটা বন্ধ করে দেবে। তো ওই আমরা সিম্পলি পেশেন্ট বসে থাকে, তো এইভাবে আমরা এখানে দাঁড়িয়ে আসে দেখিয়ে দিচ্ছি, এখানে আছে। যখনই আমরা সন্দেহ হয় যে অ্যাকিউট পলিসিস্টাইটিস, হাতটা এইভাবে আমরা রাখি এইভাবে, আর পেশেন্টকে বলে জোরে শ্বাস নিন, যখনই গলব্লাডার হাতে টাচ করবে প্রচণ্ড পেন হবে, তখনই আমরা বুঝে যাই যে গলব্লাডার স্টোন বা একটা পলিসিস্টাইটিস হয়েছে। ওটাকে মার্ফির সাইনও বলে, মনে রাখতে হবে না। ডান দিকে, অবশ্যই ডান দিকে, ডান দিকে দেখাচ্ছি, ডান দিকেই তো দেখালাম, ডান দিকে রাইট আপার কোয়াড্রেন্ট, এটা তো বলে রাইট আপার কোয়াড্রেন্ট। এবার ইনভেস্টিগেশন হচ্ছে কি আল্ট্রাসোনোগ্রাফি, আমরা পেটের আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে দিই, আপার অ্যাবডোমেনও করতে পারেন, লোয়ার অ্যাবডোমেনও কোনো অসুবিধা নেই। এ অবধি বোঝা গেছে কিনা, আমরা পুরো পেটেরই করি, তো আপারটা করলেও চলে, কিন্তু পুরোটা করে নেওয়াই ভালো। তাহলে সিম্পল ইনভেস্টিগেশন আল্ট্রাসোনোগ্রাফি করলে আপনি বুঝে যাবেন গলব্লাডার স্টোন আছে কি নেই, হয়ে গেল। এবার যখন কোনো একটা পেশেন্টের অ্যাকিউট পলিসিস্টাইটিস হয়, সেটা স্টোন থেকে হোক বা নন স্টোন থেকে হোক, প্রথমে একদম অপারেশন করা হয় না, যদি না সেরকম কোনো সার্জিক্যাল এমার্জেন্সি থাকে। পেশেন্টকে আগে ব্যথার ওষুধ দিতে হবে, ব্যথা কমবে, ইনফ্লামেশন কমবে, একটু শান্ত হবে, তার বাকি ইনভেস্টিগেশন হবে যে অপারেশন করা যাবে কি যাবে না, অপারেশনের জন্য ফিট আছে কি না, তারপরে আমরা অপারেশন করাই। এবার ডাক্তাররা আমরা এত কথা বলি না, হাসপাতালে তো প্রচুর পেশেন্ট, সবাইকে ধরে ধরে এক্সপ্লেন করা সম্ভব না, তো আমরা সিম্পলি বলে দিই ইনফেকশন হয়ে গেছে, এখন অপারেশন হবে না, ওষুধকে ইনফেকশন ছাড়ান তারপর অপারেশন হবে। এত কথা বলার হাসপাতালে তো সময় নেই, অত পেশেন্ট কখন কথা বলো, সিম্পলি কি বলে দেয় ইনফেকশন হয়ে গেছে, এখন বাদ দিন, এখন অপারেশন করতে হবে না, ব্যথা কমো, পরে অপারেশন হবে। অ্যাকচুয়ালি ইনফেকশনের জন্য ইনফ্লামেশন হচ্ছে ঠিকই কথা, কিন্তু অ্যাকিউট অবস্থায় সেটা করা যায় না নর্মাল ক্ষেত্রে, যদি না কোনো সেরকম বিশেষ মানে সার্জিক্যাল সিচুয়েশন থাকে যে করতেই হবে। আদারওয়াইজ ব্যথা কমলো, পেশেন্ট ইনফ্লামেশন কমলো, তারপরে সময় দেখে মানে প্ল্যান করে তারপরে অপারেশন করা হয়, এটা হয়ে গেল। আর ক্রনিক হতে পারে, ক্রনিক পলিসিস্টাইটিস মানে গলব্লাডার স্টোন হয়েছে, ইনফ্লামেশন হয়েছে, পেশেন্টে বারবার হচ্ছে, আসছে ডাক্তার, আমরা বলেছি আপনি অপারেশন করান, সে হয়তো অপারেশন করাচ্ছে না, ভাবছি করতে সেটা ক্রনিক হয়ে যায়। তখন ক্রনিক মানে যে বললাম অনেক দিন ধরে ভুগছে, অ্যাকিউট থেকে ক্রনিক হয়, তখন ক্রনিক পলিসিস্টাইটিস হয়ে গেলে কি হয়, মানে অনেক ধরনের ইনফ্লামেশন হয়, তো গলব্লাডার ছোট হয়ে যায়, চুপসে যায়, খুব এবড়ো খেবড়ো হয়ে যায়, এবং অনেক সময় কি হয় ওই গলব্লাডার রাপচার করে যায়, রাপচার তো বলবো না, মানে এই যদি গলব্লাডার থাকে অনেক সময় ক্রনিক ইনফ্লামেশনের জন্য কি হয়, এই জায়গাগুলো করে যায়, নেক্রোসিস হয়ে ফের, তখন কি হয় স্টোনগুলো এখানে বেরিয়ে আসতে পারে অনেক, ঠিক আছে। তো অত কিছু মনে রাখতে হবে না, একটা মনে হবে অ্যাকিউট পলিসিস্টাইটিস আর ক্রনিক পলিসিস্টাইটিস, ক্রনিক মানে অনেকদিন ধরে ভুগছে, এই অবধি বোঝা গেছে। গলব্লাডারে ক্যান্সার হতে পারে,
এই হলো গলব্লাডার। তখন গলব্লাডার ক্যান্সার হবে, তা গলব্লাডার কি অনেক সময় বড় হয়ে যায়। বড় হয়ে গেলে কি করবে, সিবিটিকে কম্প্রেস করবে, এটা ছোট হয়ে যাবে জায়গাটা। তাহলে অনেক সময় কি হয়, গলব্লাডার সিএ বলি আমরা, কার্সিনোমা। সিএ কথাটা মানে হচ্ছে কার্সিনোমা, যেটা আমরা ক্যান্সার বলি, বা ক্যান্সার বলতে আরেকটা কথা ব্যবহার করা হয়, ম্যালিগন্যান্সি। তাহলে কার্সিনোমা বা ম্যালিগন্যান্সি দুটো কথার মানেই হচ্ছে ক্যান্সার। কারণ পেশেন্টের সামনে অনেক সময় সরাসরি ডাইরেক্ট ক্যান্সার কথাটা বলি না, ম্যালিগন্যান্সি বলি বা কার্সিনোমা বলি, তাহলে পেশেন্ট বুঝতে পারবে না যে আমরা কি বলছি। ঠিক আছে, এটা তাহলে অনেক সময় বড় হয়ে যায়, বড় হয়ে স্টোন সিবিটি তো কম্প্রেস করে দেয়, তাহলে কি হবে, বিলিরুবিন নামতে পারবে না, সেক্ষেত্রে অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে, যেটা বললাম। এখান থেকে আর বেশি কিছু লাগবে না। অনেক কিছু অনেক সময় রিপোর্টে দেখা যায়, বলে আর কি, ঠিক আছে, যে গলব্লাডারে সবই ঠিক আছে, একটা গলব্লাডারে পলিপ হয়ে গেছে। পলিপ মানে কি বলুন তো, একটা মাংস, ধরুন এই জায়গাটা একটা মাংসটা বেরিয়ে এরকম একটা হয়ে আছে, পলিপ হয়ে আছে। খুব ছোট হলে কিচ্ছু করা লাগে না, জাস্ট কিচ্ছু করতে হবে না, বিশেষ কোনো অসুবিধা হচ্ছে না। ইউএসসি করতে গিয়ে দেখলাম গলব্লাডারে পলিপ হয়ে বসে আছে, কিচ্ছু করতে হবে না। অনেক সময় রিপোর্টে মানে ইউএসজি রিপোর্ট করলেন, দেখলেন রিপোর্ট দিয়ে দিল কোলেস্টেরোলোসিস অফ গলব্লাডার। গলব্লাডার কোলেস্টেরোলোসিস হয়ে গেছে, মানে হচ্ছে এই ওয়ালগুলোতে কোলেস্টেরল ডিপোজিট হয়ে গেছে। যদি সেরকম পেশেন্টের কোনো কমপ্লিকেশন না থাকে তাহলে কিচ্ছু করতে হয় না, সিম্পলি আপনি ট্রিটমেন্ট করলেন, কিছু মেডিসিন আছে আস্তে আস্তে শিখে যাবেন, অবজার্ভ ফলো আপে রাখলেন, কিচ্ছু করতে হয় না, এটা হয়। আরেকটা যেটা খুব জানা দরকার সেটা হলো, হ্যাঁ, অনেক সময় কি হয় দেখবেন রিপোর্টে লেখা থাকে যে গলব্লাডার স্লাজ, SLUDGE, স্লাজ। অ্যাকচুয়ালি স্লাজ মানে কি বলুন তো, মানে সফট বলের মতন, মানে স্টোন হয়নি, বাট ওখানে যে ওই কোলেস্টেরল বা নোংরাগুলো জমে এটা সফট নরম টাইপের হয়ে গেছে, কিন্তু পাথর হয়নি, ওটাকে স্লাজ বলা হয়। তো এগুলো যদি দেখা যায় গলব্লাডারে কোনো ইনফ্লামেশন নেই, পেন হয় পেশেন্টের মাঝে মাঝে, প্রচুর পেন নিয়ে আসলো, হ্যাঁ, টিপিক্যালি মনে হবে গলব্লাডার স্টোন বা পলিসিস্টাইটিস হয়ে গেছে। ইউএসজি করে দেখলাম গলব্লাডার স্লাজ হয়ে বসছে। তো সাইজ যদি ছোট হয় বা আদার্স যদি কোনো মানে কমপ্লিকেশন না থাকে, সিম্পলি পেশেন্টকে আমরা ফলো আপ করি, ট্রিটমেন্ট দিই, আস্তে আস্তে বেশিরভাগ ক্ষেত্রেই চলে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই মানে অনেক ক্ষেত্রেই, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলছি, কোনো অপারেশনের দরকার হয়ে পড়ে না। তাহলে কারো দেখলেন সিম্পলি যে কোলেস্ট্রলের সাথে গলব্লাডার হয়ে আছে, ছোট পলিপ হয়ে আছে, জিভে স্লাজ হয়ে বসে আছে, এগুলোর জন্য কিন্তু কোনো অপারেশন লাগে না। ঠিক আছে, অনেকে এটাকে পেশেন্টকে এখন জিভে স্লাজ আমি বলতে যাই না, অনেক পেশেন্ট বুঝতে পারে না কি হয়েছে, তো অনেকে বলে যে গলব্লাডারে নোংরা জমে গেছে। এগুলো মানে পেশেন্টকে সিম্পলি বোঝানো হয়, কারণ পেশেন্টকে সব কিছু করলে বোঝাতে গেলে তো অনেক টাইম লাগবে। সিম্পলি বলে যে গলব্লাডার, আমি সেটা বলি না, আমি একটু 1 মিনিটের মধ্যে সেটা বুঝিয়ে দিই, যেটা জিবি স্লাজ বলে, এটা নোংরার মতো জমে গেছে ভেবে নেন, কিছু করতে হবে না, ওষুধ খান, আবার পরে ইউএসজি করে দেখবো, বেশিরভাগ ক্ষেত্রে চলে এবং অনেক ক্ষেত্রে চলে যায়। এবার ধরুন আমি একটা, দেখেন ওটা অন ক্যামেরা বলা ঠিক হবে না, কাউকে বদনাম করা ঠিক হবে না, সেটা পরে বলবো, অফ ক্যামেরা বলবো। তাহলে এই জায়গাটা হয়ে গেল, অবস্ট্রাকটিভ জন্ডিস ব্যাপারটা বুঝতে পারলেন। যতক্ষণ না সিবিডিতে স্টোন বা কোনো অবস্ট্রাকশন বা কোনো বাধা থাকছে